স্ক্রিন টাইমটা কতটুকু হওয়া উচিত? 2 থেকে 3 ঘন্টা, সেটা কিন্তু একটা ইন্টারভাল দিয়ে হতে পারে। সোশ্যাল মিডিয়া ইজ লাইক এখনকার আমলের রেডিও। রেডিওতে প্রোটেস্ট গেল 5th অগস্ট, ইট জাস্ট ওয়ার্ক লাইক 1971's রেডিও। সেম কোশ্চেন আপনার কাছে থাকবে র্যাপিড ফায়ারে। মাস্কারা অর ব্যাগস? আলিশা, কতক্ষণ ফোন ইউজ করো? I don't like social media, but I personally hate social media. যে কোনো প্ল্যাটফর্মে আমরা স্ক্রল করছি, হ্যাঁ, একই সাথে আমরা এখন হ্যাপি, আবার একই সাথেই আমরা অ্যাংরি, আবার একই সাথেই দেখা যাচ্ছে স্যাড। But still I don't get the attachment. এটা কেন হয়? অ্যাটাচমেন্ট ইজ লাইক সেফ হ্যাভেন। লাইফটা আমাদের নিজেদের, অবশ্যই জানতে হবে যে আমি কিভাবে ভালো থাকতে পারি। সো কখনো থেমে যাওয়া যাবে না। অ্যাট দ্য এন্ডে যেন বলতে পারি লাইফ ইজ বিউটিফুল। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা। আমি ডক্টর ত্রিনা ইসলাম আপনাদের সাথে আছি পুরো অনুষ্ঠান জুড়ে। আজকে আমরা কথা বলবো সোশ্যাল মিডিয়া ও এর মনস্তাত্ত্বিক প্রভাব তরুণ সমাজের উপর। আর এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আজকে উপস্থিত আছেন ইকবাল হোসেন আরমান, মনের বন্ধু লিমিটেডে যিনি কর্মরত আছেন। আমাদের সাথে আছেন ভেরি বিউটিফুল আলিশা ইসলাম। কেমন আছেন আপনারা সবাই? ভালো আছি। আসলে কি আমরা ভালো আছি? একটা সময় সব সময় বলতাম যে ভালো আছি। আসলে যখন থেকে মেন্টাল হেলথ নিয়ে কাজ করছি, তখন থেকেই খেয়াল করছি যে এই ভালো আছি শব্দটা যখন আমরা বলি, আমরা অজান্তেই বলি, কারণ ভালোর পরিমাপটা কিন্তু আমরা খুব সহজে করতে পারি না কতটুকু ভালো। সেক্ষেত্রে ভালো আছি বলতে গেলে আমি সামাজিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে সবকিছু থেকে কতটুকু ভালো আছি সেটা অনেকটা নির্ভর করছে। কেউ তোমাকে সুন্দর বলছে, কেউ তোমাকে খারাপ কথাও বলতে পারে, তুমি জিনিসটাকে কিভাবে নাও পার্সোনালি? আমি কারো কোনো কিছু নেই না। ওর মনে হয়েছে আমি ভালো একটা কমেন্ট করলো, ওর মনে হয়েছে আমি আগলি বা খারাপ বা ভালো না, ওইটা কমেন্ট করলো, ওটা পুরোটা ওর মাথা ব্যথা, ওর চিন্তা ধারণা। that has nothing to do with my business. My business is only focusing on myself, my health, my mentality, that's it. কিন্তু এই জিনিসটা কিন্তু ইকবাল ভাই সবার থাকে না। ফার্স্ট অফ অল আলিশা, আপনার কথা যদি বলি, খুব সুন্দর করে বললেন আপনি যে আপনি খুব সুন্দর করে ম্যানেজ করছেন, ভালো মন্দ দুটোর ব্যালেন্সটা করছেন, যেটাকে আমরা সাইকোলজিক্যাল লেন্স থেকে বলি যে একটা যে ব্যালেন্স আমাদের টেকনিক প্রয়োজন হয়, আমরা কিভাবে করে ম্যানেজমেন্টটা করছি সেটা এক একজনের এক একটা স্টাইল হতে পারে। কিন্তু আমরা যদি আমাদের যারা আজকের অডিয়েন্স বা আমাদের যে টপিকটা, আমরা তরুণদের নিয়ে কথা বলছি, সেক্ষেত্রে আমরা খেয়াল করব যে তরুণদের সোশ্যাল মিডিয়ায় ইনভলভমেন্টটা যদি আমরা 2012 সাল থেকে দেখি, ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, এবং সেটা কোভিড ফেজ থেকে শুরু করে বর্তমান সময়ে। সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার সাথে সবচেয়ে কোর দুটো বিষয় যেটা রিলেটেড, একটা হচ্ছে আমাদের থটস এবং আরেকটা হচ্ছে আমাদের ইমোশনস। সো আমরা যেটা চিন্তা করছি বা যেটা আমরা ফিল করছি, সেটার পুরো জায়গাটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়াতে কিন্তু আছে, রাইট? আমাদের আমরা যতগুলো জিনিসকে এন্টারটেনমেন্টের জন্য দেখছি সব কিছুর সাথে কানেক্টেড। আমাদের চাইল্ডহুড থেকে অনেক ধরনের এক্সপিরিয়েন্স, গুড, ব্যাড, প্রেশিয়াস, অনেক কিছু। সো সোশ্যাল মিডিয়ার এই যে প্রেজেন্টেশনগুলো, এটা কিন্তু আমাদের লাইফের সাথে খুব জড়িত। তবে আলিশা যেভাবে করে বললেন, খুব সুন্দরভাবে বললেন যে উনি ম্যানেজ করতে পারে। কিন্তু তরুণ সমাজের দিকে যদি আমরা দেখি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সাইকোলজিক্যাল লেন্স থেকে অনেক ধরনের নেগেটিভ ইম্প্যাক্টগুলো ডে বাই ডে আসলে রেজ হচ্ছে, বিশেষ করে ডিপ্রেশন, এংজাইটি। ইভেন দো প্রত্যেকটা মানুষের সেলফ এস্টিমের কথা যদি বলি, অনেক তরুণ আছে যারা আসলে তাদের লো সেলফ এস্টিমের সাথে খুব ফাইট করছে। কিরকম বিষয়টা? লাইক একজন তরুণ হঠাৎ করেই দেখা যায় যে তার সব কিছু থেকে নিজেকে গুটিয়ে আনছে, আগের মতো মেসেজগুলোতে রেসপন্স করছে না, রেগুলার পোস্ট করছে না, গ্রুপগুলোর সাথে কানেক্টিভিটিটা একটু ডিস্টেন্স করে ফেলেছে। তখন খেয়াল করা যাচ্ছে তার এই ঠিক অ্যাভয়েডেন্ট একটা লাইফস্টাইলকে কেন সে ফিক্সড করলো, যার প্রধান কারণ হয়ে দাঁড়ায় কিন্তু বুলিং। সো বুলিংটা জাস্ট শুরু হচ্ছে, এবং আমরা অনেক সময় বলে থাকি যে মানুষ কেন বুলিং করছে, কেনই বা করবে। বুলিং এ তো নানান ধরনের ফর্ম হয়ে থাকে, কিছু ফিজিক্যাল বুলিং হয়, ভার্বাল বুলিং হয়, সোশ্যাল বুলিং হয়, নানান ধরনের টাইপের মধ্যে আমরা ফেলতে পারি। তবে কিছু গবেষণা থেকে খুব সুন্দর একটা আমরা আউটকাম পেয়েছি যে কারা আসলে বুলি করছে।
কারা করছে? যারা নিজেরাই তার চাইল্ডহুড থেকে কোনো না কোনোভাবে বুলিং এর শিকার হয়েছে, তারাই একটা সময় ওই বুলিং এর যে এফেক্টটাকে সেটাকে যখন সামলে নিতে পারছে না, কিভাবে সেটা রেসপন্স করতে হয় বা ওই সময়কার মেন্টাল স্ট্রাগলিংটা সেখান থেকে কিভাবে সে বেরিয়ে আসবে, এটা যখন পারছে না, নিজের ওই ফ্রাস্ট্রেশন থেকেই কিন্তু সেও আরেকজনকে বুলি করছে। আলিশা, কতক্ষণ অন অ্যান এভারেজ এভরিডে স্ক্রিন মানে লাইক ফোন ইউজ করো? অনেস্টলি স্পিকিং, যদি আমাকে কেউ অ্যাকচুয়ালি ফলো করে থাকবে, সে জানে আমার সোশ্যাল মিডিয়া প্রেজেন্স অনেক কম। আই এম নট অ্যাক্টিভ। আই জাস্ট নো দ্যাট আমার আপলোড দিতে হবে আমার কাজের জন্য, বিকজ মানুষ আমার কাজের ছবি দ্বারা প্রমাণ চায়। সো আমি জাস্ট আপলোড দেই অ্যান্ড দ্যাটস ইট। ইভেন আমি কিন্তু মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ইভেন ওয়ার্ক পিপলও নোজ যে আমাকে মেসেজ দিলে কখনো পাওয়া যায় না, আমাকে ডাইরেক্ট কল দিতে হয়। সো আই এম নট আ ফোন পার্সন অ্যাট অল। আই ডোন্ট লাইক সোশ্যাল মিডিয়া। মি বিং ইন অ্যান আর্টিস্ট, এই ইন্ডাস্ট্রিতে কাজ করি, ফ্যাশন মডেল, অ্যাক্ট্রেস হিসাবে কাজ করি, এই কথাটা বলা উচিত না, বাট দ্য ফ্যাক্ট দ্যাট মানুষ ইদানিং রিয়েল জিনিসটাকে এনজয়ই করতে পারতেছে না। খালি ক্যামেরাটা বাই করে আগে ছবি তুলবো, আগে প্রমাণ রাখবো যে আমি মজা করছি। আসলে মজাটা করতেছি কিনা এটা পরের বিষয়, কিন্তু আগে প্রমাণটা যে মজা করতেছি। এমন লাইক একটা কনসার্ট হচ্ছে, আমরা সবার আগে লাইভে চলে যাচ্ছি, থাকে না। দ্যাট আই অ্যাবসলিউটলি হেট। আই ডোন্ট লাইক সোশ্যাল মিডিয়া। খুব মজার কথা বলেছে, কিন্তু এটা খুবই রেয়ার কিন্তু আজকালকার সময়। আপনার কাছে কি মনে হয় স্ক্রিন টাইমটা কতটুকু হওয়া উচিত? স্ক্রিন টাইমটা কতটুকু হওয়া উচিত সেটা নিয়ে আসলে অনেক ধরনের রিসার্চ হয়েছে, কিন্তু তার আগে যদি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণায় দেখা যাচ্ছে প্রায় 62% স্টুডেন্টদের দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহারের কারণে তাদের প্রায় অনেকেরই ঘুমের সমস্যা হচ্ছে, এবং প্রায় 32% স্টুডেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে তার পড়াশোনা এবং পরীক্ষার ক্ষেত্রে মনোযোগ কোনোভাবেই থাকছে না। এছাড়াও দেখা যাচ্ছে যে WHO একটা গবেষণা 2023-এ আমরা খেয়াল করেছি, সেখানে বলা হচ্ছে যে তরুণদের মধ্যে 7 থেকে 9 ঘন্টা, এবং কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেটা খুবই এক্সট্রিম, কোনো কারণ ছাড়া দেখা যাচ্ছে তার ভালো লাগছে না, হঠাৎ করেই বলছে আমার মাথা ব্যথা করছে, খেতে ইচ্ছে করছে না, কারোর সাথে কথা বললেই আমার রাগ হচ্ছে, সবার প্রতি আমি বিরক্ত হচ্ছি। ইভেন যেই কাজগুলোতে তার আগে খুব ইন্টারেস্ট ছিল এখন বলা শুরু করছে, রাইট, আমার এগুলো আর ভালো লাগে না এখন। ঠিক এই ধরনের কমন কিছু সিমটমস দেখা যাচ্ছে। তখনই আসলে বোঝা যাচ্ছে যে তিনি কোনো না কোনো ধরনের মেন্টাল হেলথ ক্রাইসিস কিন্তু ফেস করছেন, যেটা উনি হয়তো বুঝতে পারছেন না এই মুহূর্তে। সেক্ষেত্রে বলা হচ্ছে যে হেলদি স্ক্রিন টাইমটা আসলে কতটুকু হওয়া দরকার। একটা গবেষণা বলছে সেটা 2 থেকে 3 ঘন্টা হলে কিছুটা ম্যানেজেবল, রাইট, আচ্ছা, কিছুটা ম্যানেজেবল। 2 to 3 hours 2 to 3 hours, perfect, it because of এবং সেটা কিন্তু আবার একই সাথে না, সেটা কিন্তু একটা ইন্টারভাল দিয়ে হতে পারে। সেই হোয়াট ইজ ইওর সলিউশন? সেই কথাটাই বলছি। সলিউশন ডিরেক্টলি বলতে গেলে সেখানে অনেক ক্যালকুলেশন আছে, অ্যাসেসমেন্ট আছে, ইন বিটুইন আপনি কতটুকু সময় থাকছেন, মাঝে গ্যাপ দিচ্ছেন কিনা, কিছুক্ষণ কোনো গ্রিনারি স্পেসের দিকে তাকাচ্ছেন কিনা, আচ্ছা, যেটাকে আমরা বর্তমানে বলছি যে ডিজিটাল ডিটক্স বলছি, যেটা কয়েকভাবে করা যায়। যেমন আপনি দিনের একটা নির্দিষ্ট সময় ফিক্সড করতে পারেন যে সময়টাতে আপনি আসলে সোশ্যাল মিডিয়া বা কোনো স্ক্রিন টাইমের মধ্যে থাকবেন না। সপ্তাহে কোনো একটা দিন ফিক্সড করা, যেই একটা দিন আপনি কোনোভাবে স্ক্রিনে আসবেন না। আই থিঙ্ক এই সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্টটা আরো করোনা ভাইরাসের পরে শুরু হয়ে গেছে, বিকজ করোনা ভাইরাসে উই হ্যাড নাথিং apart from the social media. তো ওই মোমেন্টটাতে মানুষ এত বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছে, দেখছি ইউজফুলও এত সোশ্যাল মিডিয়ার, তো সো ওরা কমফোর্টেবল হয়ে গেছে। সো এখন দ্যাট বিকেম देयर লাইফ। সহজে জনপ্রিয় হয়ে ওঠার একটি মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া ইজ লাইক এখনকার আমলের রেডিওর মতন কাজ করে। আগে রেডিওতে ধরো আমাদের যখন প্রোটেস্ট গেল 5th August, it just worked like 1971's radio. যেই মোমেন্টে আমরা পাচ্ছিলাম we use social media to inform everybody যে এখানে এখনই বনানী যাও, এখন ধানমন্ডি যাও, এটা রেডিওর মতন কাজ করছে, কিন্তু আমাদের কিন্তু এটা তো পজিটিভ ইমপ্যাক্ট, পজিটিভ ইমপ্যাক্ট তো আছে। Then how to improve our self esteem? Like আলিশা, ও কিন্তু অনেক পজিটিভ, আমার কাছে ওকে খুব অপটিমিস্টিক মনে হয়েছে, রাইট? একদমই, কিন্তু সবাই তো এরকম না। কিন্তু আমারও একটা কোয়েশ্চেন বা একটা মানে মাথায় একটা জিনিস আছে, হ্যাভ থট দ্যাট ইজ আই এম ভেরি টকেটিভ। আমি একদম কথা বলি। আমি সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলেছি, কারণ করোনার সময় যখন কাজ বন্ধ হয়ে গেছিল, আমি জাস্ট আমার কাজ শুরু করেছি, মিস ইউনিভার্স কমপ্লিট করেছি, আমার তো শ্যাটার্ড লেগেছে, তখন আমি সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলতাম। বাট আই ডু ফিল দ্যাট ইভেন দো আই টক সো মাচ, আই ডোন্ট গেট ইমোশনালি অ্যাটাচড টু পিপল, বাট স্টিল আই ডোন্ট গেট দি অ্যাটাচমেন্ট। এটা কেন হয়?
ভেরি গুড কোয়েশ্চেন বলতে হবে, বাট এটার উত্তরটা অনেক ইন্টেন্স। ইমোশনাল অ্যাটাচমেন্ট বা আমি যদি সেলফ কানেকশনটা বলি, এটা অবশ্যই থাকে। আর অ্যাটাচমেন্টটা আমরা আসলে চাইল্ডহুড থেকেই প্যারেন্টস বা আমাদের সিগনিফিক্যান্ট যে প্যারেন্ট ফিগার তাদের কাছ থেকেই কিন্তু আমরা এই অ্যাটাচমেন্টের যে সংযোগটা আর কি এটা আসলে কানেক্ট করে থাকি। আর অ্যাটাচমেন্ট যদি না থাকে, যদি বলে থাকি, তাহলে বলতে হবে যে বাসা থেকে আসছি, মা কল ধরছে কি ধরছে না সেটা ম্যাটার করছে, আমার ফ্রেন্ড কেন আমাকে আসলে গোস্ট করে রাখলো, সিন জোন করে রাখলো, কি হলো, এই যে একটা লিটল ফিলিংস, ঠিক আছে, দ্যাট মিনস আমি কোথাও না কোথাও সিগনিফিকেন্টলি অ্যাটাচড। আমরা প্রত্যেকেই অ্যাটাচড, বিকজ অ্যাটাচমেন্ট ইজ লাইক সেফ হ্যাভেন। এটার কারণে দেখা যাচ্ছে আমাদের ইমোশনাল যে প্রসেসটা করতে হয়, আমাদের ইমোশনাল ওয়েলবিংয়ের জন্য যে রেগুলেশনটা প্রয়োজন, এটা এখন অত ইজি না, এটা অনেক টাফ হয়ে গেছে। কারণ আমরা যদি খেয়াল করি যে আমরা সোশ্যাল মিডিয়ায় যে কোনো প্ল্যাটফর্মে আমরা স্ক্রল করছি, একই সাথে আমরা এখন হ্যাপি, আবার একই সাথেই আমরা অ্যাংরি, আবার একই সাথেই দেখা যাচ্ছে স্যাড। সো এতে কি হচ্ছে, আমি কিন্তু আমার ওই ইমোশনাল এক্সপেরিয়েন্সগুলো এক্সপ্রেস করতে পারছি না, জাস্ট এক্সপেরিয়েন্স করলাম, প্রত্যেকটা জিনিস আনফিনিশড থেকে যাচ্ছে, ওটা আমার মাথায় থেকে যাচ্ছে, এবং কিছু সময় পর দেখা যাচ্ছে আমি এটা আনপ্রসেসড ওই ইমোশনগুলো আমরা ডিফারেন্ট ওয়েতে ডিসপ্লেস করছি। কখনো পিয়ার গ্রুপের সাথে করছি, কখনো ফ্রেন্ডের সাথে করছি, কখনো ফ্যামিলি মেম্বারের সাথে করছি, কিন্তু আমরা বুঝতে পারছি না এক্স্যাক্টলি রুটটা কোথায়। রুটটা কিন্তু আমাদের সেই আনপ্রসেসড ইমোশনগুলো, যেটা আমি এক্সপ্রেস করতে পারিনি। সো সোশ্যাল মিডিয়া এটা কোনোভাবে আমাদের এখন বলারই সুযোগ নেই যে এটা ছাড়া আমরা জীবনকে কল্পনা করব, কোনোভাবেই পসিবল না। বাট হেলদি ম্যানেজমেন্ট, আমার হেলদি স্ট্র্যাটেজিগুলো যেটা হতে পারে, এটা আমার জন্য বড় একটা পজিটিভ ইম্প্যাক্ট। আমি কিভাবে ইউজ করছি, কিভাবে ব্যালেন্স করছি, থাকা উচিত যে আমরা এইভাবে ব্যবহার করব, কিন্তু সেটা তো সম্ভব না, কারণ প্রত্যেকের হাতেই এখন ফোন আছে। যেমন আমি একটা ডেটা যদি একটু শেয়ার করি, যেমন আমাদের টোটাল পপুলেশনের 34.3% সোশ্যাল মিডিয়া ইউজ করছে, 44.5% ইন্টারনেট ইউজ করছে, এবং 18 থেকে 34 বছর যে বয়স তাদের মধ্যে টিকটক ইউজ বেশি হচ্ছে, ইউটিউবও বেশি ব্যবহার করছে, আর 18 থেকে 24 বছরের মধ্যে ফেসবুক এবং ইনস্টার ব্যবহারটা বেশি। 2024 থেকে 2025 সালের মধ্যে 7.05 মিলিয়ন ইউজার্স ফেসবুক বেড়ে গেছে, এবং ইউটিউব ইউজার বেড়েছে 11 মিলিয়ন, টিকটকও বেড়েছে 9.15 মিলিয়ন। ছেলেরা আই থিঙ্ক এখন সোশ্যাল মিডিয়াটা বেশি ইউজ করছে, কারণ ওরা অনেক ডিফারেন্ট প্ল্যাটফর্মস খুলে রাখছে, ওরা ওখান থেকে পেজেস থেকে আর্ন করছে, লাইক আই সেড বেশ অনেক ইনকাম করা যায়। অফকোর্স এটাও খুব কমন, আপনারা দেখেছেন। আমার ফ্রেন্ড তার ওয়াইফকে নিয়ে ঘুরতে গেল, কিন্তু ওর ফ্রেন্ডটাই হয়তো যেতে পারছে না। এই যে জিনিসগুলো আমরা যে শেয়ার করি, এগুলোরও কিন্তু একটা মেন্টাল ইম্প্যাক্ট আছে। আপনি কি বলেন? আজকে সকালবেলা আপনি যদি ঘুম থেকে ওঠার সময় চিন্তা করেন, গতকালকে রাত্রে আপনি যেটা স্বপ্নে দেখেছেন সেটাই আজকে কোনো না কোনোভাবে হবে, অথবা ঘর থেকে বের হওয়ার সময় একটা হোঁচট খেলেন, আপনি বিশ্বাস করলেন যে আজকে সারাটা দিন খারাপ যাবে। সো আপনি যদি এভাবে বিশ্বাস করেন বা এই কথাটা দিয়েই নিজেকে অ্যাসেস করেন, কোনো কারণ ছাড়াই আপনার খারাপ লাগবে। সো আমাদের স্যাটিসফ্যাকশন অনুযায়ী আসলে আমরা যদি নিজেদেরকে অ্যাসেস করতে পারি যে আমার লাইক হোয়াট আই এম নিডিং রাইট নাও, এবং একই সাথে ইজ ইট ডুয়েবল অর ইজ ইট পারসেপচুয়াল, জাস্ট আমি পারসিভ করছি যে এরকম হলে ভালো হতো, বাট এটা হলে আসলেই আমি খুশি হতাম কিনা, এই অ্যাসেসমেন্টটা আসলে খুব জরুরি। কারণ মোস্টলি আমরা নেগেটিভলি যখন অ্যাসেস করে ফেলি, সেটা আমাদেরকে কিছুটা ডাউন ফিল করায়। আবার অ্যাট দ্য সেম টাইম আমি বলবো বিভিন্ন পোস্টের ক্ষেত্রেও কিছু বিষয় আমাদেরকে হয়তো ইম্প্যাক্ট করে, লাইক সোশ্যাল মিডিয়ায় একটা কম্প্যারিজন বা এই একটা কম্পিটিশন চলতে থাকে। তো টু সাম পয়েন্টে আসলে এই কম্পিটিশনটা ইটস লাইক, এটাকে যদি ডিফাইন করি, ইটস আ ব্যাড কম্পিটিশন, যে not a healthy competition. 100% ব্যাড কম্পিটিশন। যেভাবে বললে যে ধর একটা পোস্ট দেখলো গাড়ি, বলবে দিস ইজ হোয়াট আই নিড, তখন ওর ইচ্ছাটা জেগে ওঠে, দিস ইজ হোয়াট আই নিড, ইটস নট দ্যাট দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড। ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে নিড ভার্সেস ওয়ান্ট। সো নিড যেটা, এটা মোস্টলি হচ্ছে আমাকে স্যাটিসফাই করে, এই ওয়ান্টসটা কিন্তু আমাদের লাইফকে অনেক স্ট্রেসফুল করে ফেলে। লাইক ওয়ান্টস যেটা, সেটা মোস্টলি হচ্ছে আমরা চাই কাউকে বোঝাতে যে আমি ঠিক আছি, কেউ বুঝুক আমার কোনো অসুবিধা নেই, কেউ বুঝুক আমি তার থেকে একটু বেশি।
বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই ব্যাড কম্পিটিশনটা আমাদের লাইফটাকে এত বেশি স্ট্রেসফুল করে ফেলে, আমরা ওই যে রেসটা, এই রেসে আসলে নিজেকে হারিয়ে ফেলি যে আমি কোথায় আসলে গেলাম। এই মিথ থেকে বের হয়ে আসার উপায়টা কি, কি করব আমরা? মিথকে যখন আমরা আসলে চাইবো এটাকে ব্রেক করতে হবে, বা কোনো ট্যাবু আছে সেটাকে ব্রেক করতে হবে, এটার জন্য অনেক বড় সময়ের প্রয়োজন হয়। আমাদের এই মেন্টাল হেলথে যে স্ট্রাগলিংটা, আমরা এই স্ট্রাগলিংটার অনেক বড় রিজন হচ্ছে আমাদের কোর কাছের মানুষজন। তো সেখানে যদি আপনি বলি যে আমাদের সাপোর্ট লাগবে, আমি একজন সাইকোলজিস্টের কাছে যাব, একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাব, ফার্স্ট যে ফিয়ারটা আসলে ওই মানুষটার কাছে মনে হয়, ও মাই গড আমার ফ্যামিলি মেম্বার কেউ একজন পাগল হয়ে গেছে। মানে সরি, আমি পাগল শব্দটা ব্যবহার করতে চাই না, হবে কারণ এটা অনেক ইউজ হয় স্টিল টুডে। তো এই জায়গাটা ভাঙার জন্য বা এটাকে আমরা আরো বেশি সবার জন্য এনশিওর করতে, ফার্স্ট আমি মনে করি হচ্ছে যে আমাদের নিজেদের জায়গা থেকে আসলে চেঞ্জটা আসতে হবে। যে আমরা যদি এই ব্যাপারটাকে, আমি নিজেই যদি খুবই ক্রুশিয়াল একটা, ঠিক যেমন আমাদের মাথা ব্যথা হলে আমরা যেরকম মনে করি এক কাপ চা খেলে বা কফি খেলে ভালো লাগবে, এর থেকে এক্সট্রিম হলে আমরা হয়তো কোনো মেডিকেশন নিজেই নিচ্ছি, ঠিক ইটস লাইক দ্যাট। কারণ আমি যদি ঠিক আজকের এই কাপটা হাতে নিয়ে বলি যে আপনারাও কিন্তু এই কাপটা ধরে রাখেন এভাবে করে, আপনি দেখবেন 1 মিনিট আমি বললাম, এর মাঝেই আপনার মনে হবে এটা আমি আসলে রেখে দেই, পারছি না, হেভি মনে করছি। ঠিক মেন্টাল হেলথ ইস্যুটাও কিন্তু এরকম। সো আমাকে কে কি বলছে, আমাকে কে কিভাবে জাজ করছে, সেটাও যেমন আমি সব সময় দেখব না। আমি আমার যে পেছন থেকে এরকম করে আমাকে ধরে রাখার যে সব মানে জটলাগুলো আছে, সেটাকে ব্রেক করে আসলে আমাকেও যেতে হবে। অফ কোর্স। আলিশা, আমি একটু জানতে চাই, ডিড ইউ এভার ফেস এনি ডেঞ্জার ফর সোশ্যাল মিডিয়া? ডেঞ্জার কিছু ফিল করিনি, থ্রেটস তো থাকে। আর ভাই আপনার কাছ থেকে একটু জানতে চাই, অনেক পেশেন্ট ডিল করেছেন এই পর্যন্ত, এমন কোনো কেস কি আছে যেটা মনে হয়েছে ডিফারেন্ট এবং সেটা আপনার জীবনে মনে আছে এবং পরবর্তীতে আপনার প্র্যাকটিসের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটা ইম্প্যাক্ট ফেলবে আপনার লাইফে? অবশ্যই এরকম যদি দুটো কেসের জাস্ট আমি ছোট করে যদি সিনারিওটা বলি, যেমন আমি যদি নামটা বলে দিই যে ইস্যুটা কি ছিল, একটা ছিল হচ্ছে বুলিং এবং আরেকটা ছিল হচ্ছে সুইসাইডাল আইডিয়েশন। সো এই কেসটাতে বিশেষ করে যে বিষয়টা আমি লক্ষ্য করেছি, এটা একটা পিয়ার বুলিং ছিল, যে বুলিংটা ছিল মোস্টলি হচ্ছে বডি শেমিং এই ধরনের, রাইট? সো এই বুলিংটার কারণে যেটা হলো, একটা পর্যায়ে গিয়ে তার পিয়ার গ্রুপ, স্কুল সবকিছু থেকে সে কিন্তু নিজেকে একদম সাইডে নিয়ে আসছে। বাট খুবই আনফরচুনেট যে ব্যাপারটা, সেটা হলো এই সময়টাতে তারা কিন্তু কোনো ধরনের মানে হেল্প বা কোনো কিছু তো কনভে করলোই না, বরং দেখা গেল ফ্যামিলি মেম্বার উল্টো বলল, তুমি তো এরকম, তোমাকে এরকম না বলে কি বলবে। সো এই যে স্ট্রাগলিং, এই যে লাইফের এই স্টেজে এসে যেখানে মানুষটা হয়তো ভাববে হচ্ছে তার পরের স্টেজটা কি হবে, সে পরবর্তীতে তাকে কিভাবে দেখতে চায়, বাট পুরো সিনারিওটাই কিন্তু বদলে যায় মানুষটার জীবনে। এবং ঠিক একই রকম ভাবে যদি আরো অনেক ধরনের কেস, তবে আমি যদি সুইসাইডাল কেসগুলোর ক্ষেত্রে বলি, যে অনেক বছর যাবত তিনি প্ল্যান করছেন যে তার কিছুই আর ভালো লাগে না এবং তার আর কিছু করার নেই। আসলে লাইফে যেটা হলো যে অনেকগুলো ভালো অ্যাচিভমেন্টের পাশাপাশি ছোটখাটো 2-1টা ব্রেকডাউন উনি কোনোভাবে আসলে মেনে নিতে পারেননি। তো ছোটখাটো 2-1টা ব্রেকডাউনের কারণে তার আশেপাশের মানুষগুলো থেকে যেটা হলো, বলা শুরু করলো, তুমি তো আসলে আর এগোতে পারবা না মনে হয়। একটা পর্যায়ে মানুষটাকে ভাবতেই শুরু করলো যে তার লাইফের এগুলো কোনো পার্টি না। এই মানুষটা প্রায় 5 থেকে 6 বছর যাবত স্ট্রাগল করছে, বাট তার আশেপাশের কেউই জানে না যে তিনি এতটা স্ট্রাগল করছে। অ্যাক্সিডেন্ট একটা হলো, সাথে সাথে একটা অ্যাম্বুলেন্স দিয়ে হেল্প করা গেল, একটা ইনজুরি হলো, সেম ভাবে একটা মানুষের মেন্টালি যদি একটা ট্রমা মনে পড়ে বা তার সুইসাইডাল থটস আসে, সো ওই মোমেন্টে কি কোনো ইনস্ট্যান্ট হেল্পের কোনো নিয়ম আছে? কারণ আমি জানি না, দেখে আমি জিজ্ঞেস করছি আর কি। সুইসাইডাল হেল্পলাইনের কথা বলি, ওরকম ডেডিকেটেড হেল্পলাইনটা গভর্নমেন্ট ওয়াইজ বিভিন্ন প্রজেক্ট ওয়াইজ হয়, কিন্তু সেটা একেবারে ন্যাশনালি কতটুকু অ্যাক্টিভ এবং সব জায়গায় রেসপন্স হচ্ছে, সেই ক্ষেত্রে যদি আমরা বলি কয়েকটা ছোটখাটো গবেষণা বলছে ওটা অতটা আসলে এফেক্টিভলি
কাজ হচ্ছে না। আপনি যদি খেয়াল করেন যে এই সাপোর্টটা ইমিডিয়েট সবসময় কিন্তু হয় না, এবং আপনি বলতেই পারবেন না যে এটা কখন হবে। আপনাকে এক সাইকোলজিস্ট থেকে একটু বের করে নিয়ে আসি। ধরে নিলেন আপনি ইকবাল, আপনি সোশ্যাল মিডিয়াতে কখনো কোনো প্রবলেম ফেস করেছেন কিংবা এরকম কিছু মনে হয়েছে যে আপনি সোশ্যাল মিডিয়ার দ্বারা নিজে উপকৃত হয়েছেন? সোশ্যাল মিডিয়ার প্রবলেম অবশ্যই ফেস করতে হয় কম বেশি, কারণ আমি হয়তো আমার যে ফিলোসফিক্যাল ডাইনামিক বা যে আন্ডারস্ট্যান্ডিং থেকে আমি কোনো কিছু শেয়ার করছি, সবসময় সেটা যে আসলে অন্য কারোর পুরোপুরি আন্ডারস্ট্যান্ডিং এর সাথে ম্যাচ করবে তা না। সো অবশ্যই কম বেশি কিছু প্রবলেম ফেস করতেই হয়। সো এক্ষেত্রে আমাদেরকে আরো অনেক বেশি অ্যাওয়্যার থাকতে হয় যে কোনটা আমি শেয়ার করছি, কোনটা আসলে শেয়ার করলে অন্য মানুষের একটা প্রশ্ন আসলে তৈরি হতে পারে। সো একটু হয়তো ফিল্টার করে ফেলায় এখন মানে আপনি অনেকটা জানেন দেখে। রাইট। আমরা এখন একটা র্যাপিড ফায়ার করব, তুমি জাস্ট ছোট করে উত্তর দিবা। আমার মনে হয় আমাদের দর্শকরা খুব মজা পাবে, আলিশাকে তো অনেকেই পছন্দ করে। ওকে, মুভি অর লং ড্রাইভ? লং ড্রাইভস। জুস অর কফি? জুস। দেন পিজা অর চিকেন ফ্রাই? পিৎজা। ওয়াচ অর ব্যাগ? ওয়াচ। লিপস্টিক অর মাস্কারা? মাস্কারা। ওকে, ওয়েস্টার্ন ক্লোথ অর ট্র্যাডিশনাল ক্লোথ? ট্র্যাডিশনাল। ওকে, দেন ওয়েস্টার্ন মিউজিক অর ফোক মিউজিক? মিউজিক, জাস্ট মিউজিক। সেম কোয়েশ্চেন আপনার কাছে থাকবে র্যাপিড ফায়ারে। মাস্কারা অর ব্যাগস? ওকে, ফাইন, লেটস স্টার্ট। হ্যাঁ, মুভি অর লং ড্রাইভ? মুভি। মুভি। জুস অর কফি? কফি। পিৎজা অর চিকেন ফ্রাই? পিৎজা। ওয়াচ অর ব্যাগ? ওয়াচ। What? Lipstick or mascara? Hey, you can prefer. For wife? For your wife or your girlfriend? লিপস্টিক। Oh, nice. Then western It clothes? should be the mascara. Yeah, western clothes or traditional clothes? ট্র্যাডিশনাল ক্লোথস। Western music or folk music? ফোক মিউজিক। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। আলিশা এবং ইকবাল ভাই, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমি ইকবাল ভাইয়ের কাছ থেকে একটু শুনতে চাই, আমরা আমাদের জীবনটাকে একটু সুন্দর রাখার জন্য, নট অনলি সোশ্যাল মিডিয়া, আপনি যদি একটা টিপস দিতে চান, আপনি কি বলবেন? লাইফটা আমাদের নিজেদের, এবং এই লাইফটাকে আমরা যদি খুব হেলদি রাখতে চাই, হ্যাপি রাখতে চাই, অবশ্যই অ্যাট দ্য এন্ডে যেন বলতে পারি লাইফ ইজ বিউটিফুল। হ্যাঁ, ঠিক সেই জন্য আমাদের স্ট্রাগলিং সব জায়গায় থাকবে, এবং আমাদেরকে অবশ্যই হেল্প সিক করতে হবে, প্রফেশনাল হেল্প, এবং সেই সাথে জানতে হবে যে আমি কিভাবে ভালো থাকতে পারি, প্রফেশনাল হেল্পের মাধ্যমে হোক, যেভাবেই হোক। সো কখনো থেমে যাওয়া যাবে না, কারণ লাইফ ইজ বিউটিফুল, এটা শেষ পর্যন্ত আমাদেরকে এক্সপ্লোর করতে হবে। এক্সপ্লোর করতে হবে। আলিশা, তুমি কি বলবে? Okay, my message to the audience will be life is beautiful. আমি বলবো ঘুম থেকে উঠেন, এক কাপ আদা পানি খান, গরম গরম, পাখির আওয়াজ শুনেন, একটু বাতাস খান, একটু রোদে দাঁড়ান, দেন সোশ্যাল মিডিয়া ইউজ করেন, একটা টাইমলাইন বানান নিজের জন্য, হেলদিভাবে থাকি, একটু সুস্থভাবে থাকি, ভালোবাসা ছড়াই, ভালোবাসা পাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আলিশা, থ্যাংক ইউ ইকবাল ভাই। আপনারা এসেছেন, অনেক ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন। সো দর্শক, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী পর্বে। চোখ রাখুন বঙ্গর পর্দায়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।